বাস্তবে যে সম্ভাবনা আছে এবং যে অঙ্গীকার আছে নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের, সেটি পূরণ করা সম্ভব হচ্ছে না, এবং যে গতিতে অগ্রসর হওয়া সম্ভব ছিল সেটা অর্জন করা সম্ভব হচ্ছে না। জীবাশ্মের উপরে অতি নির্ভরশীলতা আমরা যেটা দেখছি, যেমন 95.4% নির্ভরশীলতা জীবাশ্মের উপরে, অথচ অন্য দিক থেকে আর নবায়নযোগ্যের উপরে মাত্র 4.6%। এবং বাজেটের ক্ষেত্রে যে অর্থ ব্যয়িত হয়েছে তার খুবই অল্প 3.3% গত 2020 থেকে 2010 থেকে শুরু করে 23 এই মেয়াদে যে বিনিয়োগ হয়েছে অর্থ বিদ্যুৎ খাতে, তার মাত্র 3.3% হয়েছে নবায়নযোগ্য খাতে। অর্থাৎ প্রাধান্যের দিক থেকে, নীতি কাঠামোতে প্রাধান্যের দিক থেকে আমাদের নবায়নযোগ্য খাতটা, বিদ্যুৎ খাত যথাযথভাবে গুরুত্ব পায়নি, বরং অবহেলিত হয়েছে আমরা মনে করি। যেটা করা হয়, যেটা সবসময় ভূমি স্বল্পতাটাকে একটা যুক্তি হিসাবে উত্থাপন করা হয়েছে, যে নবায়নযোগ্য খাতে বিদ্যুৎ উৎপাদনে ভূমির বেশি প্রয়োজন হয়, এবং সেটি বাংলাদেশে সেটি পর্যাপ্ততা নেই। বাংলাদেশ তুলনামূলকভাবে একটা ছোট পরিসরের দেশ, সেটা আমরা সবাই জানি, কিন্তু তা সত্ত্বেও ইতিমধ্যে সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এই যে যুক্তিটা, এটা ভিত্তিহীন, এবং সেইটিকে ধারণ করে, এই যুক্তিকে ধারণ করে অনেক সময় যেটা এই প্রাধান্যটা আমরা জ্বালানি খাতে, নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্পিত হতে দেখিনি, সেটারও প্রমাণ আমরা পেয়েছি। জ্বালানি খাতের যে নীতি ও কৌশল এবং পরিকল্পনা, সেখানে আমরা অনেক ধরনের অসঙ্গতি, অস্পষ্টতা এবং এক ধরনের উদ্দেশ্যমূলকভাবে, যেটা আগে বলেছি, জীবাশ্ম নির্ভরশীলতা তৈরি করা হয়েছে। বিশেষ করে যেটি মহাপরিকল্পনা IPMP 2023, সেটার মধ্যেও আসলে মূল কনসেপচুয়াল, অর্থাৎ ধারণাগত ভিত্তি এবং কৌশলগত বলে যে পরিকল্পনা, মূলত জীবাশ্ম খাতকে কেন্দ্র করে এবং জীবাশ্ম খাতের উপরে ভিত্তি করে। এবং সেই কারণেই কিন্তু আমাদের নবায়নযোগ্য খাতে জ্বালানির উৎপাদনে প্রাধান্যটা আমরা দিতে পারিনি, সরকার দিতে পারেনি। যেটা অন্যদিক থেকে আরেকটা দেখা যাচ্ছে যে একটুখানি নবায়নযোগ্য জ্বালানিতে আমরা যাচ্ছি, এইটাকে দেখানোর জন্য এক ধরনের যেটা করা হচ্ছে, জ্বালানি বাস্তবে নবায়নযোগ্য জ্বালানির তুলনায় তথাকথিত ক্লিন এনার্জির উপরে, যেটা পরীক্ষিত নয়, তার উপরে প্রাধান্যটা দেওয়া হচ্ছে। যে যে প্রকল্পগুলি আমরা গবেষণার আওতায় পর্যবেক্ষণ করেছি বা বিশ্লেষণ করা হয়েছে, সেখানে আমাদের যে সুশাসনের যে ইন্ডিকেটরসগুলো আছে, সবগুলো ইন্ডিকেটরের ক্ষেত্রে আমরা দেখেছি যে ঘাটতি রয়েছে, এবং বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি এবং যেটা হলো যে অর্থের অপচয়, সেটার দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। এবং তার মধ্যে মূলত যেটা দেখা গেছে যোগসাজশমূলক দুর্নীতি, এবং আমরা দুর্ভাগ্যজনকভাবে এটা সঠিক যে সার্বিকভাবে অন্য যে কোনো খাতের মতো, বিশেষ করে বিদ্যুৎ খাত, আপনারা জানেন যে ব্যাপক আলোচিত, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত যে খাতগুলো আছে, তার মধ্যে অন্যতম শীর্ষে বিদ্যুৎ খাত, জীবাশ্ম ভিত্তিক, এবং সেখানে ক্যাপাসিটি চার্জ এবং অন্যান্য ভাওতাবাজির মাধ্যমে যে অনিয়ম দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সেই একই রোগ যতটুকু আমরা নবায়নযোগ্যতে যেতে পেরেছি, সেখানেও একই রোগ সংক্রমিত হয়েছে। একই ধরনের যোগসাজশ, একই ধরনের অনিয়ম, একই ধরনের হলো যে নিয়মের লঙ্ঘন এবং অবৈধ নিয়মের অবৈধভাবে লঙ্ঘনের দৃষ্টান্তগুলো আমরা ব্যাপকভাবে দেখতে পেয়েছি। যার মধ্যে আছে ভূমি ক্রয়, ভূমি অধিগ্রহণ, এই ধরনের ক্ষেত্রগুলোতে যে অনিয়ম আমরা স্বাভাবিকভাবে অন্যান্য খাতে দেখতে পাই, নবায়নযোগ্য খাতেও, বিদ্যুৎ উৎপাদনের খাতে একই ধরনের অনিয়মগুলো আমরা দেখতে পেয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা নীতিগতভাবে যে প্রাধান্য, সেই প্রাধান্যটা নবায়নযোগ্য জ্বালানি খাতে আমরা দিতে পারিনি। সেই কারণে আমাদের যে প্রত্যাশিত এবং 2050 বা 2050-এর মধ্যে যে জিরো অর্জন, সেটাতে আমাদের অগ্রগতির সম্ভাবনা ক্রমাগতভাবে কমে যাচ্ছে এবং অবাস্তব বলে মনে হচ্ছে। কাজে এই ক্ষেত্রে যে আমাদের 15 দফা সুপারিশগুলো আছে, সেগুলো আমরা মনে করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অংশীজন, বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করব,
আপনাদের মাধ্যমে প্রকাশ হলো। আজকে প্রকাশনার পর আমরা অনতিবিলম্বে সরকারের কাছে সেগুলো হস্তান্তর করবো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করবো, যাতে করে এই খাতে অনতিবিলম্বে আরও প্রাধান্য নির্ধারণ করে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জনে সম্ভব হয়।